মল্লিক বাজার পেরোনোর পরে একজন সিভিক পুলিশ হাত দেখিয়ে থামালো ওদের। দাঁড়াও 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 দাঁড়াও, সাইড 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 সাইডে যাও। হ্যাঁ। মেঘদীপ বুঝতে পারলো বোধহয় কয়েকশো টাকা যাবে। মেঘদীপ বাইক থামালো, এদিক ওদিক তাকিয়ে দেখল কোনো সার্জেন্ট বা অফিসার নেই, সিভিক পুলিশই আছে শুধু। পুলিশটা মেঘদীপকে জিজ্ঞেস করলো, হেলমেট কই? মেঘদীপ বলল, ওই তো ও পড়ে আছে। বলে ময়ূরাক্ষীর দিকে ইঙ্গিত করলো। আপনারটা কই? আমারটাই তো পড়ে আছে। সিভিক পুলিশটা একবার ময়ূরাক্ষীকে দেখে পকেট থেকে ফোন বের করলো। মেঘদীপ বুঝলো ফাইন নেবার আগে এটাই ভয় দেখানোর পদ্ধতি। এখন তো স্মার্টফোনেই কেস দেয় সব পুলিশ। জানেন হেলমেট না পরলে কত টাকা ফাইন হয়? হ্যাঁ, 20,000 তো জানি। পুলিশটি এই উত্তরটা আশা করেনি, তাই একটু থতমত খেয়ে গেল শুনে। মেঘদীপ লুকিং গ্লাসে দেখল ময়ূরাক্ষীও মুচকি মুচকি হাসছে। পুলিশটারও সেটা নজর এড়ায়নি। এবার সে একটু রাগত স্বরেই বলল, ইয়ার কি মারছেন? একদম না, আসলে আগের সিগন্যালেই সার্জেন্টকে 1,000 টাকা দিলাম এই হেলমেট নেই বলে। আমার বাড়ি যাওয়ার পথে এখনো 20টা সিগন্যাল পড়বে, তাহলে তো টোটাল 20,000ই হলো, তাই না? পার্কিং লটে গিয়ে নিজের পকেটে চাবিটা না পেয়ে বেশ অবাক হলো মেঘদীপ। নিজের বাঁ পকেটে ছাড়া আর অন্য কোনো জায়গায়ও বাইকের চাবি রাখে না। শপিং মলের মধ্যে কোথাও ফেললো কি? তাহলে তো ভেতরে গিয়ে খোঁজ নিতে হবে। যদি কেউ খুঁজে পেয়ে জমা দিয়ে থাকে তবেই পাওয়া যাবে হয়তো। না, আর ইচ্ছে করছে না ভেতরে যেতে। তাহলে বাইকটার কি হবে? ও এদিক ওদিক তাকালো। পার্কিং থেকে একটা সুইফট ডিজায়ার বেরোচ্ছে, আর লোক তেমন নেই। সিকিউরিটিকেও চোখে পড়ছে না। হ্যান্ডেল লকটা ভাঙার চেষ্টা করবে কিনা একবার ভাবলো ও। তারপর কাছে এগিয়ে গিয়ে হ্যান্ডেলটা ধরে টানতে যাবে, এমন সময় একটা আওয়াজে চমকে উঠল। একটু কাছেই কিছু একটা খসখস শব্দ হচ্ছিল বেশ খানিকক্ষণ ধরে, কিন্তু এখন যেন আওয়াজটা আরো কাছে হচ্ছে বলে মনে হচ্ছে। ওর চোখ দুটো আওয়াজকে অনুসরণ করতেই দেখল একটা মেয়ে হামাগুড়ি দিচ্ছে মাটিতে। ভুরুটা স্বাভাবিকভাবেই কুঁচকে গেল মেঘের। এ আবার কেমন পাগল, এখানে কেন হামাগুড়ি দিচ্ছে? অমিতাভ বচ্চনের একটা সিনেমা দেখেছিল পা বলে, তাতে দেখেছিল মানুষ অনেক বড় হয়ে গেলেও বাচ্চাদের মতোই থাকে। এও কি তাহলে তাই? কিন্তু এর মা বাবা কিংবা কোনো আত্মীয় স্বজনকে তো চোখে পড়ছে না আশেপাশে। তারা একে একা একা ছেড়ে দিলই বা কেন? এই যে শুনছেন, আপনি হামাগুড়ি দিচ্ছেন কেন? একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো মেঘদীপ। মেয়েটা উত্তর দেওয়া দূরে থাক, কানেই নিল না ওর কথা। তারপর হঠাৎই কি একটা খুঁজে পেয়ে গিয়ে লাফিয়ে উঠে ছুটে গেল একটা স্কুটির দিকে। ততক্ষণে মেঘদীপের আবার নিজের সর্বনাশটার কথা মনে পড়েছে। মেয়েটার দিক থেকে চোখ ফিরিয়ে ও একবার দেখে নিল চারপাশটা। আজ কেউ নেই মনে হয়। এরপর জোরে হ্যাঁচকা টান দিল ওর বাইকের হ্যান্ডেলে। না, কিচ্ছু হওয়ার নয়। আবার টানলো খুব জোরে। কিছুই তো হচ্ছে না। লোকে বাইক চুরি করে কিভাবে? ও বুঝে গেল এটা হওয়ার নয়। মলের ভেতর একবার খোঁজ নিয়ে যদি পাওয়া যায় ভালো, না হলে ওকে বাইক ফেলেই যেতে হবে। দাদা, আরে এই যে এই যে এই যে দাদা, এটা কি হচ্ছে? একটা রাগী গলার আওয়াজে পেছনে ফিরে তাকালো মেঘদীপ। সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে ঠিক ওর পেছনে। মেঘদীপ বলল, আরে দেখুন না, বাইকের চাবিটা হারিয়েছে, কোথাও পাচ্ছি না। আপনি বাইকের হ্যান্ডেল ভাঙার চেষ্টা করছিলেন কেন? আরে কি করব বলুন, চাবি না পেলে কি বাইকটা ফেলে যাবো এখানে? এই ওসব গল্প অন্য কাউকে দেবেন। আমার 12 বছর চাকরি হয়ে গেল এখানে, সব বুঝি আমি। সিরিয়াস মুহূর্তে অদ্ভুত চিন্তা এবং কথা মাথায় আসে মেঘদীপের। ও বলল, কিন্তু এই মলটা তো এই সবে 3 বছর হলো হয়েছে, আপনি এখানে 12 বছর চাকরি কি করে করলেন? সিকিউরিটি গার্ড লোকটি এবার একটু থতমত খেয়ে গেল প্রশ্নটা শুনে। তারপর খুব রেগে গিয়ে বলল, এই ভেতরে চল, ভেতরে চল, ম্যানেজারের ঘরে চল। পুলিশ আসলে বাকি কথা হবে। সিসিটিভি ক্যামেরাতে সব রেকর্ড করা আছে। এমন সময় আরেকটা অচেনা গলার আওয়াজ, এবার স্ত্রীলিঙ্গ।
এক্সকিউজ মি। কথাটা শুনে আবার পেছনে তাকালো মেঘদীপ। প্রশ্নটা করেছে সেই হামাগুড়ি দেওয়া মেয়েটা, যদিও এখন আর সে হামাগুড়ি দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বলুন। উত্তর দিল। মেয়েটি হাতটা সামনের দিকে বাড়িয়ে বলল, এটা কি আপনার? চাবিটা দেখে কি অপরিসীম আনন্দ যে হলো মেঘদীপের, সেটা আমার পক্ষে বলে বোঝানো সম্ভব নয়। খানিকটা ওই কানের সামনে 1 ঘন্টা ধরে ও টুনির মা তোমার টুনি কথা শোনে না গান চলার পর যখন অরিজিৎ সিং এর কোনো মিষ্টি গান বেজে ওঠে, তখন যেমন আনন্দ হয় তেমন আনন্দ। ও আনন্দে উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার চাবি। কোথায় পেলেন এটা? এই তো আমারটা খুঁজতে গিয়ে পেলাম, এখানেই কোথাও পড়েছিল একটা। হামাগুড়ি দেওয়ার কারণটা এবার পরিষ্কার হলো মেঘদীপের। সব সময় যে ওর কেন আগে অদ্ভুত কারণটাই মাথায় আসে কে জানে। এবার ও সিকিউরিটি গার্ডের দিকে ঘুরে তাকালো। ভাবটা এরকম, কি কাকা, ট্রোল হয়ে গেলে তো তুমি। সিকিউরিটি লোকটা এবার খুব ভদ্রভাবেই বলল, চাবি হারাক আর যাই হোক, গাড়ির হ্যান্ডেল ভাঙার চেষ্টা না করে চাবিটা খুঁজলেই তো পারতেন দাদা। যাই হোক, সরি, কিছু মনে করবেন না। মেঘদীপ মাঝে মধ্যেই ভাবে ওর মাথায় সবার প্রথম ওই অদ্ভুতুড়ে আইডিয়াগুলো কেন আসে, কেন সাধারণ মানুষের মতো ভাবতে পারে না ও। ইস, যদি জানতো তাহলে তো হয়েই যেত। আসুন, ভেতরে আসুন। দেরি করে ফেললাম না তো আমরা? না না, একদম ঠিক সময়ে এসেছেন। সরাসরি মূল বিষয়ে চলে যাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই। আপনাকে তো ফোনে সবটাই বললাম, এবার আপনি বলুন কি করা উচিত। দেখুন, কি করা উচিত সেটা আপনারা ভালো বুঝবেন, তবে তবে হ্যাঁ, এটা একটা সলিউশন হলেও হতে পারে, কিন্তু কিন্তু কি? রিস্কটা বড্ড বেশি, স্পেশালি ফাইনাল রিস্কটা। জানি, কিন্তু কিন্তু আর তো কোনো উপায় নেই। আমরা নিজেরাও খুব কনফিউজড। স্বাভাবিক। আচ্ছা, আপনি যার কথা বলছিলেন ফোনে, সে কোথায়? ওকে বাইরে বসিয়ে রেখেছি। ও তো একদম নাছোড় বান্দা, বলছে যা হয় হবে, কিন্তু আমি পারবো। ওয়েল, তাহলে আমি বলবো যে একবার চেষ্টা করে দেখুন, ইউ নেভার নো। ওকে, তাহলে আমরা তাই করছি। হ্যাঁ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জানাবেন আমায় কি হলো। হ্যাঁ, কাল রাতেই জানাবো, একদিনেরই তো ব্যাপার। ওকে। বাইকে স্টার্ট দিয়ে বেরোতে যাবে, হঠাৎ মেঘদীপের খেয়াল হলো ওই মেয়েটার কথা। ওই মেয়েটাও একটা চাবি খুঁজছিল তো। ও কি পেয়েছে চাবিটা? ওই তো দূরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। বাইকটা আবার স্ট্যান্ড করে ওই দিকে এগিয়ে গেল। মেয়েটা ওর পায়ের শব্দ পেয়ে ওর দিকে তাকিয়ে একটা কেমন ম্লান হাসি হাসলো মনে হলো। তাহলে বোধহয় পায়নি চাবি। তাও একবার জিজ্ঞেস করে দেখা যাক না, ভাবলো মেঘদীপ। মেঘদীপ সামনে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আপনার চাবি পেয়েছেন? না, পাইনি। কোথায় যে ফেললাম কে জানে। মেয়েটির গলা যেন বিষণ্ণ। তাহলে এখন উপায়? জানি না, স্কুটিটা ফেলে যেতে হবে বোধহয়। আবার পরে বাড়ি থেকে নিয়ে আসতে হবে ডুপ্লিকেট চাবি। হ্যান্ডেল তো আর ভাঙতে পারবো না, আবার সিকিউরিটি বাওয়াল দেবে। মানে আপনি বলছেন আপনি বাইকের হ্যান্ডেল ভাঙতে জানেন? পাগল, এর উত্তর আমি দেব না। আপনি পুলিশের লোক হলে? সেই, যাই হোক, তা কোথায় থাকেন আপনি? আমি থাকি শিয়ালদার কাছে। কেন? না, এমনি এমনি। পরের কথাটা বলতে ওর একটু দ্বিধা হচ্ছিল, কিন্তু তাও বলেই ফেললো সাহস করে। মানে আপনি যদি চান আপনাকে বাড়িতে ড্রপ করে দিতে পারি আমি। না না না, একদম না। আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি বাসে চলে যাব। দেখুন, ব্যস্ততার কিছু নেই। আপনি তখন আমায় একটা এম্বারাসমেন্টের হাত থেকে বাঁচালেন, এ আর এমন কি। আমার বাড়ি শ্যামবাজার, আমিও ওদিক দিয়েই যাব, তাই বলছিলাম আর কি। আপনার চাপ হবে না তো? না, একেবারেই না। তবে তবে না, মানে
আমি আজ একটাই হেলমেট নিয়ে বেরিয়েছি, কাজেই পুলিশ ধরলে কেস দিতে পারে। আমার হেলমেটটাও স্কুটির ভেতরে রাখা, চাবি না পেলে ওটাও বের করতে পারবো না। তাহলে কি করবেন বলুন? মেয়েটি এবার একটু ভেবে বলল, ঠিক আছে চলুন না, দেখি, কেউ ধরলে দেখা যাবে। মেঘদীপ বলল, আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান এখানে, তাহলে আমি বাইকটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পার্কিং থেকে বেরোবার সময় সেই সিকিউরিটি গার্ডটা একটু অদ্ভুতভাবে তাকালো ওদের দিকে। বোধহয় বোঝার চেষ্টা করছে এরা আগে থেকে একে অপরকে চিনত কিনা। রাস্তায় ওঠার পর মেঘদীপ বলল, এ নিন, আপনি হেলমেটটা পরে নিন। ওকে, থ্যাংক ইউ। আর আপনি? আমার আর ইচ্ছে করছে না, এমনিও হেলমেট পরতে খুব একটা ভালো লাগে না। না, এটা কিন্তু একদম ঠিক না, হেলমেট না পরে চালাবেন না। হ্যাঁ, কলকাতা পুলিশও তাই বলে, তবে এটা বলার জন্য ওরা টাকা নেয় এই আর কি। ঠিকই করে, সেই ভয়ে হেলমেট পরে অন্তত কয়েকটা দুর্ঘটনা তো এড়ানো যায়। আগের মাসেই সল্টলেকে কেমন দুর্ঘটনা হলো, ফুটেজটা দেখেননি? মেঘদীপ আর কিছু বলল না, কারণ ও জানে এই তর্কে ও ভুল দিকে রয়েছে। মেয়েটি আর কিছু না বলে হেলমেটটা ততক্ষণে পরে নিয়েছে। একটু পর নীরবতা ভাঙল মেয়েটি নিজেই। ও, আই এম ময়ূরাক্ষী বাই দ্য ওয়ে। ও রাইট, আমি মেঘদীপ। বাহ, বেশ ভালো নাম তো। কি করেন? মেঘদীপ একবার ভাবার চেষ্টা করলো কি করে ও। তারপর মনে পড়ল কিছুই তো করে না, চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে আর পাড়ার ওই কয়েকটা বাচ্চাকে টিউশন পড়ায়। কিন্তু সেটা কি আর বলা যায়? তাহলে কি বলবে? তা আজ শপিং মলে? পুজোর শপিং নাকি? মেয়েটা আবার নিজেই জিজ্ঞেস করলো। না, আসলে বোনের একটা জিন্স বদলাতে এসেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। আজ আকাশটা মেঘলা ছিল সকাল থেকে। ওরা যখন শিয়ালদা পৌঁছলো তখন খুব হাওয়া দিচ্ছে। বাইকের পেছনে বসে থাকা অচেনা মেয়েটি রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে মেঘদীপকে। মেঘদীপের একবার মনে হলো মেয়েটাকে আগে বোধহয় কখনো দেখেছে ও, কিন্তু কোথায় দেখেছে সেটা কিছুতেই মনে করতে পারছে না। মল্লিক বাজার পেরোনোর পরেই একজন সিভিক পুলিশ হাত দেখিয়ে থামালো ওদের। দাঁড়াও 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 দাঁড়াও, সাইড 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 সাইডে যাও। হ্যাঁ, মেঘদীপ বুঝতে পারল বোধহয় কয়েকশো টাকা যাবে। মেঘদীপ বাইক থামালো, এদিক ওদিক তাকিয়ে দেখল কোনো সার্জেন্ট বা অফিসার নেই, সিভিক পুলিশই আছে শুধু। পুলিশটা মেঘদীপকে জিজ্ঞেস করলো, হেলমেট কই? মেঘদীপ বলল, ওই তো ও পড়ে আছে। বলে ময়ূরাক্ষীর দিকে ইঙ্গিত করলো। আপনারটা কই? আমারটাই তো পড়ে আছে। সিভিক পুলিশটা একবার ময়ূরাক্ষীকে দেখে পকেট থেকে ফোন বের করলো। মেঘদীপ বুঝলো ফাইন নেবার আগে এটাই ভয় দেখানোর পদ্ধতি। এখন তো স্মার্টফোনেই কেস দেয় সব পুলিশ। সিভিক পুলিশটা ফোনের দিকে তাকিয়েই বলল, জানেন হেলমেট না পরলে কত টাকা ফাইন হয়? হ্যাঁ, 20,000 তো জানি। পুলিশটি এই উত্তরটা আশা করেনি, তাই একটু থতমত খেয়ে গেল শুনে। মেঘদীপ লুকিং গ্লাসে দেখল ময়ূরাক্ষীও মুচকি মুচকি হাসছে। পুলিশটারও সেটা নজর এড়ায়নি। এবার সে একটু রাগত স্বরেই বলল, ইয়ার কি মারছেন? একদম না, আসলে আগের সিগন্যালে সার্জেন্টকে 1,000 টাকা দিলাম এই হেলমেট নেই বলে। আমার বাড়ি যাওয়ার পথে এখনো 20টা সিগন্যাল পড়বে, তাহলে তো টোটাল 20,000ই হলো, তাই না? সিভিক পুলিশটি এবার ভুরু কুচকে বলল, তাই আগের সিগন্যালে টাকা দিয়েছেন? রসিদ আছে দেখি। আপনার কি আজ প্রথম দিন চাকরিতে? রসিদ কোথায় পাবো? স্মার্টফোনেই তো যা হওয়ার হয়। তবে উনি 200 টাকা কম নিলেন, তাই কেস দেননি। সিভিক পুলিশটি এবার ভাবছিল কি করা উচিত। ময়ূরাক্ষী এবার বলল, দাদা, আমরা কি যেতে পারি? আর কতক্ষণ ভাববেন আপনি? পুলিশটির বোধহয় ঝামেলা বাড়াতে ইচ্ছে করছিল না। ও এবার হাতে করে ইশারা করলো চলে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান যান যান। ওই সিগন্যালটা পেরোতেই ময়ূরাক্ষী বলল, আপনি বাঁ দিকের গলিটা দিয়ে চলুন তো, না হলে প্রত্যেকটা সিগন্যালে পুলিশ আটকাবে। কিন্তু আমি তো রাস্তা চিনি না ওদিকে। আরে আমি চিনি, চলুন না। মেঘদীপ পাশের গলিতে গাড়ি ঢুকিয়ে দিল।
ওরা যখন মেয়েটার বাড়ির কাছে পৌঁছলো তখন বিকেল হয়ে গেছে। ময়ূরাক্ষী ডাকলো ওকে। আপনি আপনি ভেতরে আসুন না। না ঠিক আছে, আমি বরং যাই আজ। ও যাবেন? আচ্ছা ঠিক আছে। মেঘদ্বীপের একটা খুব বাজে স্বভাব, নিজের ইচ্ছেটা ও কখনো প্রকাশ করতে পারে না। সেটার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয় ঠিকই, তাও পারে না ও। আজকেই এরকমই একটা ইচ্ছের কথা মুখ ফুটে বলতে না পেরে ও বাইকটা ঘুরিয়ে নিল। স্টার্ট দেওয়ার ঠিক আগেই আরেকবার ডাকলো ময়ূরাক্ষী। এক্সকিউজ মি। হ্যালো। হ্যাঁ বলুন মিস্টার চৌধুরী। হ্যাঁ সরি, মানে এতটা রাতে আপনাকে বিরক্ত করার জন্যে। না না, ইটস ফাইন, বলুন। বলছিলাম যে কাজ হয়েছে। তাই? হ্যাঁ, এই তো সন্ধ্যাবেলা ফিরলো। তা এখন কোথায় ও? এখনো ঘুমোচ্ছে। কিছুতেই ঘুমোতে চাইছিল না প্রথমে, বলছিল অনেক কথা বলা বাকি ওর। বাহ, খুব ভালো ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। আরে আমাকে কেন থ্যাংক ইউ বলছেন? আমি তো কিছুই করিনি। তা যার জন্য এই মিরাকেলটা সম্ভব হলো সে কোথায়? এইমাত্র বাড়ি গেল ওকে ঘুম পাড়িয়ে। আচ্ছা ঠিক আছে, আমায় কালকে জানাবেন কিন্তু কি অবস্থা। হ্যাঁ নিশ্চয়ই। গুড নাইট। গুড নাইট। আচ্ছা আপনি কি রেগে গেলেন আমার ওপর? প্রশ্নটা করেছে ময়ূরাক্ষী। ও এখন মেঘদ্বীপের বাইকের পেছনে বসে। ময়ূরাক্ষী যখন ওকে অনুরোধ করলো আরেকবার শপিং মলে পৌঁছে দেওয়ার জন্য, তখন না বলতে পারেনি মেঘদ্বীপ। তবে নিজের ইচ্ছের বিরুদ্ধে না বলতে পারেনি তা নয়, এই প্রথমবার ওর মনের ইচ্ছেটা অন্য কেউ শুনে ফেলে ওকে সেই কাজটাই করতে বলল। ময়ূরাক্ষী বলছিল ডুপ্লিকেট চাবি নিয়ে ওর সাথে শপিং মলে গিয়ে সহজেই নিজের স্কুটিটা ফেরত নিয়ে চলে আসতে পারবে। তবে এবার ময়ূরাক্ষী বাড়ি থেকে আরেকটা হেলমেট নিয়ে বেরোতে ভোলেনি। ইমা না না, রেগে যাব কেন? উত্তর দিল মেঘদ্বীপ। না আসলে আপনাকে আবার বললাম আমায় শপিং মলে পৌঁছে দেওয়ার কথা, সেই জন্যই আর কি। আরে না না, আমার আজ অন্য কাজ খুব একটা নেই, আর বাড়িতে ফোন করে দিয়েছি আমি, সুতরাং ইটস ফাইন। থ্যাংক ইউ। একটা কথা অনেকক্ষণ থেকেই মেঘদ্বীপ ভাবছিল জিজ্ঞেস করবে ওকে, এখন সেটা করে ফেলল। আচ্ছা বলছিলাম যে আপনার সাথে কি আগে কখনো দেখা হয়েছে আমার? আপনি কি রাস্তায় বেরোলে মেয়ে দেখেন? পাল্টা প্রশ্নে একটু থতমত খেয়ে গিয়েছিল মেঘদ্বীপ। তারপর কয়েক সেকেন্ড একটু নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ ভালো দেখতে হলে দেখি। তা আমি কি ভালো দেখতে? এই রে, এই প্রশ্নের কি উত্তর হয়? ভালো তো দেখতে, মানে রীতিমতো ভালো দেখতে, কিন্তু সেটা বললে যদি আজে বাজে কিছু ভেবে বসে তাহলে তো পুরো কেস। মেঘদ্বীপ কিছু বলার আগেই মেয়েটি আবার বলল, বুঝে গেছি। কি বুঝে গেছেন? এই যে মৌনতা, মৌনতাই তো সম্মতির লক্ষণ। ও আচ্ছা, না মানে আসলে কি বললে ব্যাপারটা অকওয়ার্ড হবে না সেটাই ভাবছিলাম। বুঝলাম, সামনে তাকান, লুকিং গ্লাসে আমার মুখ দেখতে হবে না। মেঘদ্বীপ আবার অপ্রস্তুতে পড়ে গেল। ও আমতা আমতা করে বলতে গেল, ইয়ে ইয়ে না মানে আমি আসলে মানে গাড়ি আসছে কিনা দেখছিলাম। আরে ঠিক আছে ঠিক আছে, চিল, মুখই তো দেখছিলেন, এত ভাববেন না। শপিং মলের পার্কিং লটে ঢোকার সময় ওরা দেখল সেই সিকিউরিটি গার্ডটা এখনো ভুরু কুচকে তাকিয়ে আছে ওদের দিকে। মেয়েটা স্কুটির ঠিক পাশে গিয়ে বাইক থামালো মেঘদ্বীপ। বাইক থেকে নেমে নিজে স্কুটিতে বসলো ময়ূরাক্ষী। মেঘদ্বীপ বুঝল ওর কাজ শেষ হয়েছে, আর ও চাইলেও ময়ূরাক্ষীর সঙ্গে থাকতে পারবে না, কারণ এইবার ব্যাপারটা হয়তো গায়ে পড়া মনে হবে। ময়ূরাক্ষী বলল, যাক, আপনার দায় মিটলো তাহলে। দিতে দায়ের কি আছে? একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন না, মনে করব কেন? না আসলে আরে বলুন বলুন, আপনি বড্ড বেশি ভাবেন।
মেঘদীপ একটু ইতস্তত করল, তারপর বলল, হ্যাঁ আসলে আমার না খুব খিদে পেয়েছে, তাই বলছিলাম একসাথে কোথাও খেলে হয় না? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি ব্যাপার এত সকালে? হ্যাঁ, কিচ্ছু হয়নি। মানে কাল রাতে যা ঠিক হয়েছিল সব গন। হোয়াট? কি বলছেন? ঠিকই বলছি, আজ আবার সেম জিনিস। ঘুমানোর আগে অবধি সব ঠিক ছিল বলছেন? হ্যাঁ, এভরিথিং ওয়াজ ফাইন। বুঝেছি। আচ্ছা, আপনি আজকে অফিস বেরোবার সময় একবার আমার চেম্বারে আসুন তো। কি হয়েছে আমায় বলুন ডাক্তারবাবু। আপনার ছেলের সমস্যাটা খুব একটা সাধারণ নয়, খুব রেয়ার। আপনি আসুন না, আমি এলে সব বলছি। আমার স্ত্রীকে নিয়ে যাব না? না, উনি না এলেই ভালো হয়। তবে তবে আমার মনে হয় আরেকজনের এই ব্যাপারটা জানা উচিত। কার কথা বলছেন? যে মেয়েটি ওর জন্য এত কিছু করলো, ময়ূরাক্ষী। চারিদিকে প্রচুর মানুষের কলকাকলি শোনা যাচ্ছে। তা সত্ত্বেও যেন একটা বিশ্রী নীরবতা জায়গা করে নিয়েছে ওদের টেবিলে। পিৎজা বানাতে আজ বড্ড বেশি সময় নিচ্ছে ডমিনোজ। সেটা হয়তো পুজোর এই অদ্ভুত ভিড়ের জন্য। অদ্ভুত লাগে মাঝে মাঝে মেঘদ্বীপের। দুর্গাপুজো হোক বা ক্রিসমাস, এই লোকগুলোর কখনোই ক্লান্তি নেই। নতুন নতুন জামা পরে সঙের মতো বেরিয়ে পড়ে ঘুরতে। জয় বাঙালি। আপনি আমাকে বিশ্বাস করেন? হঠাৎ ময়ূরাক্ষীর এই প্রশ্নে বাস্তবে ফিরে এলো মেঘদ্বীপ। মানে বুঝলাম না। মানে ডু ইউ বিলিভ মি? আপনি কি আমায় বিশ্বাস করেন? কিছু মনে করবেন না, কিন্তু আমি আজকের আগে আপনাকে চিনতামও না। মানে এরকম অদ্ভুত প্রশ্ন। কারণ আছে তাই বললাম, উত্তর দিন না। টোকেন নাম্বার 187। কাউন্টার থেকে ডাক এলো ওদের। মেঘদ্বীপ উঠে আনতে গেল পিৎজাটা। ময়ূরাক্ষী রুমাল দিয়ে একবার মুছল নিজের কপালটা। এসিতে বসেও ওকে ঘাম দিতে শুরু করেছে। পিৎজা নিয়ে আসার পর মেঘদ্বীপ বলল, হঠাৎ বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন কেন আসছে? আজকে খাওয়া হয়ে যাওয়ার পর আপনাকে এক জায়গায় যেতে বলবো আমার সাথে, এই পাশেই। যাবেন একবার? হ্যাঁ, সে যাব না কেন। সারাদিন একসাথে কাটালাম, এইটুকু বিশ্বাস করতেই পারি। তা কোথায় যাব আমরা? গেলে দেখতে পাবেন। বাইকটা নিয়ে বেরোবেন। ঠিক আছে, আর আপনার ওই স্কুটিটা? ওটা পরে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। মেঘদ্বীপের একটু অবাক লাগলো মেয়েটির এহেন আচরণ দেখে। ও খেয়াল করল ময়ূরাক্ষীর খাবারের দিকে মন নেই। ও বারবার ঘড়ি দেখছে। খুব নার্ভাস কি? পিৎজার শেষ ক্রাস্টটা মুখে দেওয়ার পরেই চেয়ার থেকে উঠে পড়ল ময়ূরাক্ষী। ব্যস্ত সমস্ত হয়ে বলল, চলুন। মেঘদ্বীপ এবার হেসে বলল, ব্যাপার কি বলুন তো? চলুন প্লিজ, গেলেই বুঝতে পারবেন। চলুন চলুন। আচ্ছা আচ্ছা চলুন। বাইক নিয়ে ওরা যখন বেরোলো তখন বাজে প্রায় 9:30। মলের পাশেই একটা গলির মধ্যে ময়ূরাক্ষী নিয়ে গেল মেঘদ্বীপকে। মেঘদ্বীপ বলল, এবার সোজা চালান, কোনো প্রশ্ন করবেন না প্লিজ। মেঘদ্বীপ দেখল ময়ূরাক্ষী ফোনটা বের করে কাউকে একটা ফোন করল, কিন্তু কথা না বলেই কেটে দিল। মিস কল দিল কি? মেঘদ্বীপ আর প্রশ্ন করল না। তবে এবার ওর একটু ভয় লাগছে। মেয়েটাকে ও চেনে না। আজকের আগে কখনো ওর সাথে দেখা হয়েছে কিনা সেটাও জানে না। এটা কি ঠিক করলো? যদি এখন কোনো বাজে জায়গায় ও ফেঁসে যায়? এসব ভাবতে ভাবতেই অন্ধকার গলির মধ্যে দিয়ে সোজা চালিয়ে নিয়ে গেল বাইক। কিছু দূর যাওয়ার পরেই একটা আলোতে চোখ ধাঁধিয়ে গেল ওর। একটা ট্রাক আসছে ঠিক সামনেই। একটু বাইকটা আস্তে করলো মেঘদ্বীপ। লুকিং গ্লাসে তখন পেছন থেকে আরো একটা আলো এসে পড়েছে। স্করপিও আসছে একটা। গলিটা এতটাই সরু যে সাইডে যাওয়ার কোনো উপায় নেই। গাড়িটা থামিয়ে দিল মেঘদ্বীপ। ময়ূরাক্ষী বলল, কি হলো, থামলেন কেন? মেঘদ্বীপ বলল,
আরে সামনে পেছনে দুদিকেই গাড়ি, আমি কোন দিক দিয়ে যাব? লরিটা এবং স্করপিওটা তখন কিন্তু খুব সামনে চলে এসেছে, কিন্তু স্পিড কেউ কমাচ্ছে না। মেঘদীপ বুঝতে পারল না ব্যাপারটা ঠিক কি ঘটছে। ময়ূরাক্ষী বাইকে বসে থাকা অবস্থাতেই কাঁধটা ধরল মেঘদীপের। তারপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, আই এম রিয়েলি সরি। সরি ফর হোয়াট? আর কোনো উপায় ছিল না, আমায় ক্ষমা করে দিস। মানে কি? তুই ক্ষমা? এসব কি বলছে মেয়েটা? লরিটা তখন ওদের খুব সামনে চলে এসেছে, সরার জায়গাও নেই কোনো দিকে। মেঘদীপ বাইক থেকে নামতে গেল তাড়াতাড়ি করে, কিন্তু পারল না, কারণ ওকে শক্ত করে ধরে রেখেছে ময়ূরাক্ষী। প্রচন্ড জোরে হর্ন দিতে দিতে দুটো হেডলাইটের আলোয় মেঘদীপের চোখ বন্ধ হয়ে গেল। সাথে সাথেই শুরু হলো মাথায় তীব্র যন্ত্রণা। বসুন আপনারা। এবার বলুন ডাক্তারবাবু, কি হয়েছে ওর? কি হয়েছে সেটা তো আপনি জানেনই। অ্যাক্সিডেন্টের পরেই মেঘদীপের মেমোরি লস হয়। গত কয়েক বছরের কোনো স্মৃতি ওর নেই, তবে লং টার্ম স্মৃতি, মানে ওকে কি করে, আপনারা কারা, এসবই ও জানে। তবে যেহেতু ময়ূরাক্ষীর সাথে ওর আলাপ 2 বছর আগে, সেই জন্যই ওর কথাও ভুলে গেছে। হ্যাঁ সেটা তো জানি, কিন্তু কাল রাতে... হ্যাঁ জানি, আপনি তো বললেন ফোনে যে কাল রাতে ওর সব মনে পড়ে গিয়েছিল। তাহলে আবার ভুলে গেল কিভাবে? দেখুন, অ্যামনেশিয়া বিভিন্ন রকমের হয়। আমার অ্যানালিসিস হচ্ছে ওর যে অ্যামনেশিয়াটা তার নাম অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া। সাধারণ অ্যামনেশিয়া সব লক্ষণই এতে থাকে, কিন্তু এক্ষেত্রে পেশেন্টের নতুন মেমোরি তৈরি করার ক্ষমতা থাকে না। রোজ রাত্রে ঘুমোলেই সব আগের দিনের ঘটনা পেশেন্ট ভুলে যায়। কিন্তু ডাক্তারবাবু, এর কোনো সলিউশন নেই? নেই বলবো না, আবার আছেও বলবো না। কাল রাত্রে যেভাবে ওকে জার্ক দিলেন আপনারা, ওরকম একটা ফেক অ্যাক্সিডেন্টের মাধ্যমে এরকম ধাক্কা খেলে ওর হয়তো সব মনে পড়বে, কিন্তু ঘুমানোর পর আবার সেটা থাকবে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। হয়তো এভাবেই হঠাৎ একদিন দেখবেন যে ওর নতুন স্মৃতি তৈরি করার ক্ষমতা শুরু হয়েছে। সেটা 10 দিনেও হতে পারে, 10 বছরেও হতে পারে, আবার নাও হতে পারে। এবার আপনারা এই জিনিস কন্টিনিউ করবেন কিনা ভেবে দেখুন। মেঘদীপের ঘরের বড় ঘড়িটায় ঢং ঢং করে 11টা বাজল। এই একটু আগেই মা বাবা বোন পাশের ঘরে গেছে। ঘরে তখন ও ছাড়া আর একটি প্রাণী রয়েছে, ময়ূরাক্ষী। কিছুক্ষণ দুজনে চুপ থাকার পর প্রথম নীরবতা ভাঙল মেঘদীপ নিজেই। বলল, আজকে নিয়ে কতদিন হলো? ছাড় না এসব কথা। বল না। 7 মাস হবে। 7 মাস ধরে তুই 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 রোজ কিভাবে? আর কথা বলতে পারল না মেঘদীপ। গলা ভেঙে এলো ওর। চোখের কোণটা চিকচিক করছে ওর। সবটা কেমন যেন ঝাপসা দেখাচ্ছে। ওর হাতের উপর হাত রাখলো ময়ূরাক্ষী। বলল, আরে কি পাগল, কাঁদছিস কেন? কিচ্ছু বলতে পারল না মেঘদীপ। শুধু চোখ থেকে জল গড়িয়ে পড়ল ওর। হাতে করে চোখের জল মুছিয়ে দিল ময়ূরাক্ষী। মেঘদীপ জিজ্ঞেস করল, কেন কেন কি কেন? কেন এরকম করছিস তুই? তোর তোর সামনে একটা গোটা জীবন রয়েছে, কেরিয়ার রয়েছে। ইউ ক্যান মুভ অন। বোকা বোকা প্রশ্ন করিস না তো। আই লাভ ইউ শুনতে ইচ্ছা হলে সোজাসুজি বল। কেন ইয়ার্কি মারছিস? বল না প্লিজ, সত্যি করে বল। সত্যিই জানতে চাস? হ্যাঁ চাই, বল। আরে তোকে বিয়ে করে সব সম্পত্তি ভাবছি নিজের নামে করে নেব। তোর তো কিছুই মনে থাকবে না। ভালোই হবে বল। ময়ূরাক্ষী, ভালো লাগছে না। প্লিজ প্লিজ স্টপ দিস। আচ্ছা বাবা ঠিক আছে, জোকও নিতে পারিস না সত্যি। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা রাখবি?
হ্যাঁ রাখতেই পারি, কিন্তু তাহলে তোকেও কিন্তু ঘুমোতে হবে। কিন্তু কিন্তু ঘুমোলেই তো আমি... জানি, তাও ঘুমোতে হবে। যদি ঘুমোস তবেই কথা রাখবো। আচ্ছা আচ্ছা, তাই হবে। তুই যদি কথা রাখিস তবেই ঘুমোবো। ডান। এবার বল। মেঘদীপ খুব জোরে একটা নিঃশ্বাস নিল। কাল থেকে আর করিস না এরকম। শুধুমাত্র কয়েক ঘন্টা আমি আমার সব স্মৃতি ফেরত পাবো বলে তুই তো সারা জীবনটা নষ্ট করিস না, প্লিজ প্লিজ। ময়ূরাক্ষী কিছুক্ষণ চুপ করে তারপর বলল, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। প্রমিস? একদম পাক্কা। তুই ঘুমো তাহলে। আচ্ছা, আর একটা কথা। আবার কি? আই লাভ ইউ। অ্যান্ড আই লাভ ইউ টু। চল, গুড নাইট। লাইট বন্ধ করে ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে গেল ময়ূরাক্ষী। তারপর মিনিট 20 পরে আবার ও গেল ওর ঘরে। হালকা একটা নীল লাইট বাল্বের আলোতে ঘুমন্ত মেঘকে দেখতে কেমন যেন মায়াবী লাগছে। রোজ রাত্রে মেঘদীপ ওকে দিয়ে এই এক প্রমিস করায়, কিন্তু এটা যে ময়ূরাক্ষীর পক্ষে রাখা সম্ভব নয়। আই এম সরি, ফিসফিসিয়ে বলল ময়ূরাক্ষী। সরি? সরি কিসের জন্য? বাইক চালাতে চালাতেই প্রশ্নটা করল মেঘদীপ। এই যে আমাকে আবার শপিং মলে পৌঁছে দিতে বললাম সেই জন্য। আরে না না, আমার আজ যে অন্য কোনো কাজ যে খুব একটা নেই, আর বাড়িতেও ফোন করে দিয়েছি, সুতরাং ইটস ফাইন। থ্যাংক ইউ। একটা কথা অনেকক্ষণ থেকেই মেঘদীপ ভাবছিল জিজ্ঞেস করবে ওকে, এখন সেটা করে ফেলল। আচ্ছা, বলছিলাম যে আপনার সাথে কি আগে কখনো দেখা হয়েছে আমার? আপনি কি রাস্তায় বেরোলে মেয়ে দেখেন? জিজ্ঞেস করলো ময়ূরাক্ষী। ময়ূরাক্ষীর চরিত্রে সেয়তী, মেঘদীপের চরিত্রে সিদ্ধার্থ, মেঘদীপের বাবা সুদীপ্ত, সিকিউরিটি গার্ড তমজিৎ, সিভিক পুলিশের ভূমিকায় উদ্ভাস। গল্প পাঠে আবহ ও সমগ্র পরিচালনায় আমি আর যে অর্ণব। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।